কারণ বাফলো কমিউনিটি তারা মুখে কিছু বলছেন না, কিন্তু বাফলো কমিউনিটি আসলে আন্ডার অ্যাটাক, মাইনরিটিস আন্ডার অ্যাটাক। আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি। নিউ ইয়র্ক স্টেটের বাফলো শহরে সর্ববৃহৎ যে সংগঠন সেটি হলো মুনা। মুনা বলতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। এই সংগঠনটি যুক্তরাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু বর্তমানে বাফলো শহরে এর বিশাল একটা ঘাঁটি রয়েছে। এই মুনা বেশ কিছুদিন আগে সেন্ট অ্যান চার্চ নামে একটি চার্চ ছিল ব্রডওয়ে 650 ব্রডের কর্নার, 650 or 651, সেই চার্চটিকে কিনেছিলেন। তাদের পরিকল্পনা ছিল সেখানে ইসলামিক একটা বিরাট কালচারাল সেন্টার হবে, মুসলিম সেন্টার হবে, পাশাপাশি ওখানে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার তাদের পরিকল্পনা ছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়, ভবিষ্যৎ পরিকল্পনার সেই বিশ্ববিদ্যালয়টি আজকে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, বাফলো শহর দ্রুততম সময়ে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের একটি অন্যতম শহর। এই শহরে যেমনি বাংলাদেশিদের অবস্থান রয়েছে, তেমনি সারা আমেরিকার থেকে মুসলিমদের একটা বিরাট কমিউনিটি প্যান্ডেমিকের পরে ওখানে স্থানান্তরিত হয়েছেন এবং ব্যাপকভাবে একটা মুসলিম অধ্যুষিত এলাকায় পরিণত হয়েছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু আমাদের না, সমস্যাটা মুসলিম কমিটির গর্বের বিষয়। কিন্তু সমস্যাটা হলো ওখানে যে স্থানীয় কালো কমিউনিটি রয়েছে তাদের সাথে এই বাংলাদেশি কমিউনিটির একটা বিরাট ক্লাশের তৈরি হয়েছে। প্রথমত, যেই বাড়িগুলি ভ্যাকেট ছিল, অর্থাৎ খালি বাড়ি ছিল, সেই বাড়িগুলিকে বাংলাদেশিরা কিনে নিয়েছেন। সেখানে তারা কনস্ট্রাকশন করেছেন, বাড়ির ভ্যালিউ বেড়ে গেছে, ভাড়া উঠে গেছে। এখন কালো কমিউনিটি যারা রয়েছে তারা কিন্তু এখন আর অ্যাফোর্ড করতে পারছেন না। সো তাদের একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, অর্থাৎ তাদের মানে বাঁচা মরার একটা লড়াইয়ের পর্যায়ে চলে গেছে। কারণ তারা আর ওখানে অ্যাফোর্ড করতে পারছেন না, সেজন্য তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশি কমিউনিটির উপরে আস্তে 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 বিলা হয়ে যাচ্ছেন। দেখুন, মূল বিষয়টা হলো আজকে থেকে 10-15 বছর আগে যখন প্রথম বাংলাদেশ কমিউনিটি ওখানে যাওয়া শুরু করে, তখন কিন্তু বাড়ির দাম মাত্র 5,000-10,000 টাকায় বাড়ি পাওয়া যেত। তো ওই সময়ে বাংলাদেশি কমিউনিটির অনেকে ব্যাপকভাবে বাড়ি কিনেছেন। কেউ 20টা 15টা, এমন আছে, এমনও লোক আছে যাদের 111টা বাড়ি পর্যন্ত আছে। তো ওনারা কী করেছেন, বুদ্ধিমান মানুষ, ব্যবসায়িক চিন্তা, ওনারা যেই ব্লকে বাড়ি কিনেছেন হয়তো 3-4টা ব্লকের হয়তো দেখা যায় সেখানে তাদের 10 থেকে 15টা বাড়ি আছে। তো ওখানে যে কোনো একটা বাড়ি তারা মসজিদের নামে দান করে দিয়েছেন। তো মসজিদের নামে দান করার পরে যখন বিক্রির জন্য যাচ্ছেন অন্যান্য বাড়িগুলি, পেপারে হেডলাইন দেওয়া হচ্ছে 1 ব্লকের মাথায় মসজিদ, পাশেই আপনার সব কিছু পাওয়া যায়, ইসলামিক কালচারাল, আপনি ইসলামিক দোকান, হালাল ফুড। এসব দেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে তারা আগ্রহী হয়ে ওইসব বাড়ি কেনার জন্য প্রতিযোগিতায় নেমে যান এবং এতে করে বাড়ির দাম রাতারাতি বেলুনিং পর্যায়ে হয়ে যায়, অর্থাৎ বেলুনের মতো দাম বেড়ে যায়। যেই বাড়ির দাম ছিল 10 থেকে 15,000 টাকায় বাড়ি কেনা হয়েছে, সেই বাড়ির দাম এখন 2,00,000-2.5 লাখ টাকা হয়ে গেছে। সো এই বাড়ির দাম বাড়ার কারণে পাশাপাশি ভাড়া বৃদ্ধি পেয়েছে। তো ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে কালো যে কমিউনিটি ওখানে ছিল আগের থেকে, যারা $300-400 দিয়ে থাকতো, তারা কিন্তু এখন আর থাকতে পারছেন না। যেহেতু 300-400 টাকার বাড়ির ভাড়া এখন 1500 থেকে 1600 টাকা হয়ে গেছে, তো তাদেরকে ওইখানে থাকার কোনো সুযোগ নাই, তারা এখন অন্যত্র মুভ হতে বাধ্য হচ্ছেন। সো এই যে ক্ষোভ, তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে বাংলাদেশি কমিউনিটির উপরে। আর সেই ক্ষোভের একটা স্ফুলিঙ্গ হয়েছে কয়েক মাস, হয়তো 2-3 মাস আগে ম্যান্ডেলা মার্কেট নামে একটা বাংলাদেশি মার্কেটে একটি কালো মেয়ে চুরি করার দায়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের সাথে ধস্তাধস্তি হয়। এমনকি বাংলাদেশি কমিউনিটির যে 2-3 জন ওখানে কাজ করতেন তারা তাকে তাড়িয়ে তাড়িয়ে আঘাত করে, অর্থাৎ ওই মেয়েটা দৌড়ায় এবং তারা পিছন থেকে আঘাত করে। এই ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বাফলোতে। ছড়িয়ে পড়ার পরে বাফলো শহরের যে কালো কমিউনিটি, তাদের ভিতরে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং তারা ইমিডিয়েটলি এসে ম্যান্ডেলা সুপার মার্কেটটি বেদখলে নেয়, অর্থাৎ দখলে নিয়ে নেয়, বিক্ষোভ করতে থাকে প্রায় কয়েকদিন। সেখানে বিক্ষোভের পরে একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে মেয়র এসে পরিস্থিতি সামাল দেন এবং তিনি বিষয়টি বিবেচনায় নেবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
তারপরে কালো কমিউনিটি যার যার স্থানে চলে যায়, কিন্তু সমস্যাটা থেকে যায় তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। কারণ আপনাদের অবগতির জন্য বলছি, যুক্তরাষ্ট্রের হাইয়েস্ট ক্রাইম রেট হলো বাফেলো ইস্ট সাইডে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যত শহর আছে সেই সব শহরগুলির ভিতরে কুখ্যাত শহর বলতে বাফেলো ইস্ট সাইডটাকে বোঝায়, যেখানে বাড়ির দাম কম। এখন ওখানে মূলত ক্রিমিনালদের আড্ডাখানা, এটাই তো বুঝতে হবে। তো ওই ক্রিমিনালরা যখন বাংলাদেশি কমিউনিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই কমিউনিটিকে আঘাত করবে, তারা মেয়রের হস্তক্ষেপের পরে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এরপরের থেকে তারা কি হয়, এক এক করে গোপনে রাতে আগুন দিয়ে বাড়ি জ্বালানো শুরু করে। এ যাবৎকাল সেই আপনার ম্যান্ডেলা মার্কেটের ঘটনার পরের থেকে এ যাবৎকাল শতাধিক ইনসিডেন্ট হয়েছে বলে আমার জানা মতে আমি জেনেছি। ছোটোখাটো ইনসিডেন্ট, কারো বাড়ি চুরি, কারো বাড়ি গ্লাস ভাঙা, কারো বাড়ি উইন্ডো ভাঙা এবং কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া। তার ভিতরে রয়েছে হক ফার্নিচার নামে যেই বিল্ডিংটি ছিল সেটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, আজকে মুসলিম উম্মার ভবিষ্যৎ পরিকল্পনার ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ খুব বড় একটা চার্চ, সেটাকে কিনে মুসলিম উম্মা সেখানে একটা ইসলামিক সেন্টার করতে চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন, সেটাকে পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি এখনও তদন্তের অধীনে, অগ্রিম কিছু বলা ঠিক হবে না, এটা কোনো অপকর্ম না আগে থেকেই কোনো একটা শর্ট সার্কিট আগুন লেগেছে, বাট ধারণা করা হচ্ছে কোনো প্রকার দুষ্কৃতিকারীদের কাজ। কারণ বিগত এই ম্যান্ডেলা মার্কেটের ঘটনার পরে ধারাবাহিকভাবে মুসলিম কমিউনিটি অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখন এই বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের কি করণীয়? প্রথমে যেই কাজটি করেছেন, বাফেলো কমিউনিটি কালো কমিউনিটির সাথে মিলে একটা ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু আসলে যারা কমিউনিটির নেতৃত্বে আসেন, সেটা কালো কমিউনিটি হোক বা বাংলাদেশি কমিউনিটি থেকে যা হোক, তারা তো আর দুষ্কৃতিকারী না, তারা একটা সমঝোতায় পৌঁছে যান। কিন্তু দুষ্কৃতিকারী যারা, তারা কিন্তু তাদের ক্ষোভের কোনো অবসান ঘটেনি, তারা একটার পর একটা দুষ্কৃতকর্ম চালিয়ে যাচ্ছে। সো এই প্রেক্ষাপট থেকে বেরিয়ে আসতে হলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, বাফেলোতে থাকা মূলধারার মিডিয়া কভারেজকে এগিয়ে নিয়ে আসতে হবে। ছোট ছোট ইনসিডেন্ট যখন হয় কোনো কমিউনিটির ভিতরে, সেটাকে যেন বড় আকারে প্রকাশ করা হয়, যাতে করে প্রশাসনের চোখে পড়ে। দ্বিতীয় নম্বরে, সিটি হলে আমাদের কমিউনিটির পক্ষ থেকে প্রতিটা ইনসিডেন্টের ব্যাপারে স্মারকলিপি প্রদান করতে হবে পুলিশ রিপোর্টের সাথে। তৃতীয় হলো, বাফেলো সিটিতে ইনফর্ম করার পাশাপাশি নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টকেও একটা অনুলিপি দিতে হবে, যাতে তাদের নলেজেও থাকে যে বাফেলোতে এরকম বাংলাদেশিরা সমস্যার মধ্যে আছে। এমনকি ফেডারেল গভর্নমেন্টের কাছেও একটা অনুলিপি দেওয়া যেতে পারে, যাতে করে তাদের চোখ পড়ে। কারণ এভাবে মাইনরিটি যদি অ্যাটাক হয়, এটা কমিউনিটির জন্য ভালো না, দেশের জন্য ভালো না। আমরা যারা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস করতে এসেছি, আমরা কারোর সাথে ফাইট করতে আসিনি। আমরা বন্ধুত্বের বন্ধনে থাকতে চাই, ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে চাই। তাই আমি সকল নেতৃবৃন্দের কাছে আবেদন করব, আপনারা যথাশীঘ্র এবং খুব জরুরি ভিত্তিতে কিছু একটা করেন। সেটা হতে পারে প্রশাসনিকভাবে বাফেলো সিটি, স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে তুলে ধরুন যে বাফেলোতে বাংলাদেশি কমিউনিটি আন্ডার অ্যাটাক। প্রতিদিন কিছু না কিছু ঘটছে। এমনও হয়েছে, ওনারা এটা কোনো মিডিয়া বা কোনো নিউজে আসতে দিতে চাচ্ছিলেন না সেই পরিবার, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে শুনেছি, তাদের মেয়েকে বাসা থেকে অপহরণ করা হয় বন্ধুবান্ধবের মতো। অর্থাৎ তারা একই হাই স্কুলে পড়তো, বাসা থেকে অপহরণ করা হয়। 3 দিন পরে আবার ওই জাকারিয়া মসজিদের ওখানে কাছাকাছি কোনো একটা রাস্তায় মেয়েটাকে ফেলে রাখা হয়। পরে নিজেরা যতটুকু জানা যায় যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের কোনো সহযোগিতা তারা ওই পরিবার নিতে যাননি। কোনো মিডিয়ায় তো আসার প্রশ্নই আসে না, পুলিশেরও রিপোর্ট হয়নি। এখন বিষয়টা কেন তারা লুকিয়েছেন? কারণ এটার ব্যাপারে যদি তারা বাড়াবাড়ি করেন, ওখানে যেই কালো 3টা ছেলে ছিল, ওই 3টা ছেলের ধরপাকড় হলে ভবিষ্যতে আরও বড় অ্যাটাক হবে, এইসব চিন্তাভাবনা করে যেহেতু স্বল্প পুঁজির মানুষ একটা বাড়ি কিনে ওখানে মুভ হয়েছেন, ওনারা এই ব্যাপারে মুখ খোলেননি। মেয়েটাকে দেশে নিয়ে শুনেছি বিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন, অথবা বিয়ে দিয়ে দিয়েছেন, আমি জানি না। সো এরকম মস্ত বড় বড় অঘটন ঘটছে বাফেলোতে, আপনারা জানেন অথবা জানেন না। আমাদের কাছে কিছু কিছু মেসেজ তো আসে। তাই কমিউনিটির কাছে বিনীত অনুরোধ, আপনারা
বাফলো বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে বাঁচান, সবাই তাদের পাশে থাকুন। বাফলো সিটিতে যারা বসবাস করেন তারা ঐক্যবদ্ধভাবে একটা প্রতিরোধ কমিটি গঠন করেন এবং সিটির কাছে, স্টেটের কাছে এবং ফেডারেল গভর্নমেন্টের কাছে প্রতিনিয়ত যা কিছু ঘটছে তাদেরকে জানাতে থাকুন। ইনশাল্লাহ আজ হোক কালও এই সমস্যার সমাধান হবে। আর কোনো ম্যান্ডেলা মার্কেটের মতো ঘটনা না ঘটুক, আর কোনো বাড়ি না জ্বলুক, এমন কোনো দুর্ঘটনা আমরা শুনতে চাই না যে হঠাৎ করে বাড়িতে 5-7 জন বাংলাদেশি কমিউনিটি ঘুমন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো যেন মর্মান্তিক ঘটনা আমাদেরকে শুনতে না হয়। তাই দ্বিতীয় আরেকটি বাড়ি জ্বালানোর আগে আমাদের কমিউনিটি যেন প্রিভেন্টিভ কেয়ার, যেটা আমরা কোনো ঘটনা ঘটার আগে আমরা একটা সমস্যার সমাধানে পৌঁছাতে পারি, সেই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এবং যাদের হাতে কোনো কিছু করার নেই তারা বাফলো বাংলাদেশি কমিউনিটির জন্য একটু দোয়া করবেন, কারণ বাফলো কমিউনিটি তারা মুখে কিছু বলছেন না, কিন্তু বাফলো কমিউনিটি আসলে আন্ডার অ্যাটাক, মাইনরিটিস আন্ডার অ্যাটাক, এটা আমাদের মাথায় রাখতে হবে। মুখে বলুন আর না বলুন, বাফলো কমিউনিটির বাংলাদেশিরা বাড়ি কিনে সুখে আছেন, ভাড়া দিতে হয় না, সরকারি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকই, কিন্তু কমিউনিটির যে বিভাজন কালোদের সাথে সেটা একটা মারাত্মক আকার ধারণ করেছে। তাই এখান থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করতে হবে। ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং বাফলো কমিউনিটির সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন সেই দোয়া করছি। ধন্যবাদ সবাইকে।